দর্শক, আমন্ত্রণ সংবাদরাতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর এবার না ফেরার দেশে পাড়ি জমালো ছোট ভাই নাফি। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ২৪ ঘন্টা ব্যবধানে জীবন যুদ্ধে হেরে যায় তারা। ২ সন্তানকেই হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। নাফির মৃত্যুতে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২-এ। বাকিটা জানাচ্ছেন এম এ আজিম। পরপারে বোন নাজিয়ার কাছে এ যাত্রা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নাফির। ঘটনার দিন নাফি স্কুল থেকে বেরিয়ে আবারও বোন নাজিয়াকে আনতে বিদ্যালয়ে ঢোকে। ঠিক তখনই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। শেষবারের মতো দেখতে এসে সে ঘটনারই বর্ণনা দেয় নাফির এক সহপাঠী। আমি আর ও খেলতেছিলাম, তখন আন্টি বলছে যে তোমরা দুজন যাও আর নাজিয়াকে একটু নিয়ে আসো, আমি যাইতে পারবো না। তখন আমি আর নাফিকে বলছি যে চল যাই, তাড়াতাড়ি চল, বেশি টাইম নাই তো। তারপর নাফি দৌড় দিছে। ও আগে যায়, যখন ওখানে দাঁড়ায় পড়ছে তখন একটা বিকট শব্দ দেখি, একটা ফাইটার জেট ওইখানে যা পড়লো। তারপর আমি ওইখানে গেলাম, ওইখানে কত মাংস ছিটা আছে, রক্ত। আমি বললাম যে নাফি মনে শেষ। শরীরের ৯৫% পুড়ে যাওয়ায় মঙ্গলবার নাজিয়া হেরে যায় জীবন যুদ্ধে। আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মধ্যরাতে পরপারে পাড়ি জমায় নাফিও। ওর ব্যথার যন্ত্রণায় আ আ আ একটু পর পর আ আ করতেছে। বলি মামা, তাহিদ মামা আইছে, কোনো কথা কয় না, খালি ব্যথার যন্ত্রণায় গলাটা ছটফট করে। আ আ সহ্য করার মতো না। ভাইটারে আমি বড় করছি, আমার ভাই আমার সাথে দিতে পারে না, দিতে পারে না। ক্লাস 1 থেকে আমার বাইরে আমি আমার সাথে আমার বাইরে আমি বুধবার দুপুরে উত্তরার কামারপাড়া রাজবাড়ী ঈদগাহ মাঠে জানাজা শেষে বোনের কবরের পাশে দাফন করা হয় নাফিকে। মেয়ের পর ছেলেকে হারিয়ে নির্বাক নাফি নাজিয়ার বাবা আশরাফুল ইসলাম। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হওয়ার পর আতঙ্কিত এলাকাবাসী। ল্যান্ডিং পয়েন্টের কাছ থেকে বিদ্যালয়টি সরিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে বিমান পরিচালনার প্রশিক্ষণ জনবহুল এলাকায় না করার দাবি তাদের। বস্তিপূর্ণ এলাকায়, এরকম ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিমানের ট্রেনিং এরিয়াটা রাখাই ঠিক না, এবং যে কারণে আজকে এই ছোটো ছোটো কোমলমতি শিশুদের জীবন বিসর্জন দিতে হয়েছে। মাইলস্টোনের কয়েকটা ক্যাম্পাস আছে 8 তলা 10 তলা, এগুলো বেসিক্যালি ফ্লাইং জোনের নিচে। তো এগুলো তো রাজুক থেকে আসলে এপ্রুভ হওয়ার কথা না। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৬৪ জন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সেবা দিচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ দল। সকালে আহতদের অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। মোট ৪৪ রোগীর মধ্যে ৮ জন ক্রিটিক্যাল, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, রোগীদের শারীরিক অবস্থা নিয়ে প্রতি ১২ ঘন্টা পরপর চিকিৎসক বোর্ডের সঙ্গে আলোচনা করবে বিশেষজ্ঞ দলটি। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। এসব রোগীর চিকিৎসায় পরামর্শ দিতে বুধবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। শুরুতেই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জেকের নেতৃত্বে থাকা দলটি। বৈঠকে কাজের সমন্বয় ও বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের আলোচনা হয়েছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। চিকিৎসাধীন ৪৪ রোগীকে নতুন ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন,
আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরো 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। দগ্ধদের অবস্থা বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছে জানিয়ে তিনি বলেন, প্রতি 12 ঘন্টা পর পর চিকিৎসকদের বোর্ডের সঙ্গে আলোচনা হবে। আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। এদিকে রোগীদের রক্ত দিতে ঢাকার বাইরে থেকেও ছুটে আসছে অনেকে। হাসপাতালের বুথে নাম লেখাতে দেখা যায় তাদের। তারা বলছে যে এখন ব্লাড আপাতত লাগবে, যখন লাগবে তারা ফোন দিবে আর কি, কন্ট্যাক্ট নাম্বার রাখছে। বরিশাল থেকে আসছি আমরা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুক, ইউটিউব থেকে জানছি এবং টিভি থেকে জানতে পারছি যে ব্লাডের খুব সংকট, নেগেটিভ, এই জন্য আমার এ নেগেটিভ এটা দিতে আসছে। নেগেটিভ গ্রুপের রক্ত বেশি প্রয়োজন জানিয়ে স্বেচ্ছাসেবকরা বলেন, প্রথম দিন রক্তের তেমন একটা প্রয়োজন না হলেও এখন চাহিদা বাড়ছে। নেগেটিভ রক্তের চাহিদাটা এখানে সবচেয়ে বেশি এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ, তারপর ও নেগেটিভ, এই রক্তের সংগ্রহ আমাদের এখানে সবচেয়ে বেশি। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, দগ্ধদের চিকিৎসার খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, দগ্ধ ও আহতদের অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন এবং সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসক কোনো আপডেট দিয়েছে কিনা? যদি আপনি জানেন, আমরা সারাদিন আজ হচ্ছে বার্ন ইনস্টিটিউশন পর্যবেক্ষণ করছিলাম। সন্ধ্যার পর আমরা যেটি দেখতে পেয়েছি, সিঙ্গাপুর থেকে যে কনসালটেন্ট এসেছে নার্স সহ, তাদের আসার পর থেকে কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করা হচ্ছে। হাসপাতালে কিন্তু চেক করে কিন্তু ঢুকানো হচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি কিন্তু বেশ জোরদার করা হয়েছে, আমরা যেটি এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এর আগে বিকেলে কিন্তু বার্ন ইউনিট যে পরিচালক নাসিরউদ্দিন, উনি কিন্তু ব্রিফ করেছেন এবং সেখানে বলেছেন যে এই মুহূর্তে হাসপাতালের যে পরিস্থিতি, তারা কিন্তু 44 ভর্তি রয়েছে। সেখান থেকে কিন্তু তারা 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে। ক্রিটিক্যাল 8 জন আছে এবং সিভিয়ার আছে 13 জন এবং ইন্টারমিডিয়েট আছে 23 জন। এই টোটাল এই মোট 44 জন রোগী কিন্তু ভর্তি আছে এবং সন্ধ্যার পরে আমরা যেটা জানতে পেরেছি, আরেকটি নতুন রোগী কিন্তু দগ্ধ রোগী কিন্তু ভর্তি হয়েছে। এই নিয়ে কিন্তু 45 জন রোগী ঢাকা বার্ন ইউনিটে ভর্তি হয়েছে এবং সন্ধ্যার পরপর কিন্তু আরো 13 জন, সন্ধ্যার পরপর 13 জন রোগীকে কিন্তু রিলিজ দেওয়া হয়েছে বার্ন ইউনিট থেকে। এবং এখানকার বিকেলে যে ব্রিফ হয়েছে, এখানে বলা হয়েছে যে বার্ন ইউনিটে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ রক্তের সরবরাহ রয়েছে এবং ওষুধের কিন্তু ব্যবস্থা রয়েছে, যার কারণে এরকম কোনো ঘাটতি তারা দেখছেন না এবং সার্বক্ষণিক তৎপর রয়েছেন যেন দগ্ধ রোগীদের কোনো ধরনের অসুবিধা না হয় এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। আরেকটি বিষয় আমি জানাতে চাই, এখানে উনি যেটা বলছেন যে সংখ্যা নিয়ে, অর্থাৎ রোগীদের, দগ্ধ রোগীদের সংখ্যা নিয়ে যে বিষয়টি আছে, সেই বিষয়টির জন্য কিন্তু একটি কমিটি গঠন করা। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এইচ হিমেল। মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব অবহেলা বা অনিয়ম করেনি দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। এ ঘটনায় পদত্যাগের কোনো ইচ্ছে নেই জানিয়ে তিনি বলেন, নিয়োগকর্তা চাইলে চলে যাবেন। বুধবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরও জানান, শিক্ষা সচিবকে সরকারের উচ্চ পর্যায় থেকে অপসারণ করা হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তামিম। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের প্রেক্ষিতে মধ্যরাতে HSC ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত দিতে দীর্ঘসূত্রতায় মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় এলাকা। আন্দোলনের একদিন পর এ নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা, জানান যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে, বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণে। মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় পদত্যাগের কোনো কারণ নেই, তবে সরকার চাইলে সরে দাঁড়াবেন। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আর যদি
আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ শিক্ষার্থীদের সব দাবি পূরণে কাজ করছে সরকার। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব। কারণ মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও 319 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ঢাকা মহানগরের হাসপাতালে 90 জন, বরিশাল বিভাগে 89 জন, ঢাকা বিভাগে 59 জন, চট্টগ্রাম বিভাগে 38 জন, রাজশাহী বিভাগে 30 জন, ময়মনসিংহ বিভাগে 9 জন এবং রংপুর বিভাগে 4 জন ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 18,345 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে 69 জনের। দেখছেন সংবাদ রাত। আইনি কাঠামোর পরিবর্তে সাংবিধানিকভাবে গঠন করা হবে নির্বাচন কমিশন। এজন্য সরকারি ও বিরোধী দলের সমন্বয় হবে সার্চ কমিটি। এমন ঐতিহাসিক ঐক্যমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে নেতাদের দাবি, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শুধু নির্বাচন কমিশন গঠন নয়, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও পুলিশের সংস্কার আনতে হবে। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকে আসে নির্বাচন কমিশন গঠন নিয়ে ঐকমত্যের সিদ্ধান্ত। স্মৃতি ধরে রাখতে এভাবেই ক্যামেরা বন্দী হন জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতারা। আইনি কাঠামোর পরিবর্তে নির্বাচন কমিশনের বিষয়টি সাংবিধানিক কাঠামোতে নিতে দলীয় অবস্থান থেকে ছাড় দেয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের স্পিকার, যিনি বাছাই সিলেকশন কমিটির প্রধান হইবেন, ডেপুটি স্পিকার, যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হইবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি বাছাই বা সিলেকশন কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। অনেক আলোচনা হয়েছিল এগুলো যে অল্টারনেটিভ, তাহলে অল্টারনেটিভ যদি আমরা দেই তাহলে এই বডির ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু রিল্যাক্স হয়ে যাবে, যে ঠিক আছে আমরা একমত হলে না ওইখানে চলে যাবে। উই ডোন্ট লাইক টু অ্যালাউ দিস টাইপ অফ রিল্যাক্সেশন টু দ্যাট লেভেল অফ পিপল রেসপন্সিবল। আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে। এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে। আমি এখানে আরেকটা প্রস্তাব করেছি, 118 অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ 5-এর পরে একটা আরও সংযুক্তি থাকতে হবে একটা লাইন। সেই লাইনটা হচ্ছে এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে এবং আচরণবিধি প্রণয়ন হবে। কারণ আমরা আগের মতো এই প্রক্রিয়া যেতে চাই না যে কোনো বডিকে এত বেশি স্বাধীন করে দেওয়া হলো, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, কন্ডাক্ট রুলস থাকবে না, সেটা ঠিক হবে না। নির্বাচন সংশ্লিষ্ট সরকারের অন্যান্য বিভাগে সংস্কার জরুরি বলেও জানান তারা। আমরা ঐকমত্য কমিশনে আজকে প্রস্তাব রেখেছি যেন জনপ্রশাসন, স্থানীয় সরকার এবং পুলিশ এই বিষয়গুলো সংস্কারের বিষয়টি কীরকম হতে পারে সেই ব্যাপারে যেন এখানে এটাকে এজেন্ডাভুক্ত করা হয় এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তর সম্ভবপর হয়, সে আহ্বান আমরা জানিয়েছি। এদিন ইসি গঠন নিয়ে জাতীয় ঐক্য হলেও শেষ হয়নি দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসি সচিব আখতার আহমেদের সই করা নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা 2025 জারি করা হয়। এতে বলা হয়েছে, ভোটের দিন সাংবাদিকরা যাতায়াতে মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন পাবেন। তারা সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে কোনোভাবেই গোপন কক্ষের ছবি তোলা যাবে না। আর নির্বাচনের 1 সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তারা।
স্থগিত হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার নতুন এক সূচি প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী কুমিল্লা বোর্ডের 10 জুলাই স্থগিত হওয়া পরীক্ষা হবে আগামী 12 আগস্ট, আর গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া 17 জুলাইয়ের পরীক্ষা হবে আগামী 14 আগস্ট। এছাড়া মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া 22 ও 24 জুলাইয়ের পরীক্ষা যথাক্রমে আগামী 17 আগস্ট ও 19 আগস্ট অনুষ্ঠিত হবে। এনসিপি ও অন্তর্বর্তী সরকারের শত্রু নয় বিএনপি উল্লেখ করে দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার তার পাশে স্বৈরাচারদের দোসরদের বসিয়ে রেখে সরকার পরিচালনা করছে। বুধবার বিকেলে কবি নজরুল কলেজে ছাত্রদল আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময়ে তিনি এনসিপির পদযাত্রা নিয়ে সমালোচনা করে বলেন, এনসিপির কোনো রাজনৈতিক দর্শন বা কোনো এজেন্ডা নেই। তিনি এনসিপির নেতাদের বিএনপির নামে বদনাম করা থেকে বিরত থেকে সহাবস্থানে থেকে রাজনীতি করার আহ্বান জানান। আর অন্তর্বর্তী সরকারকে জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুত শেষ করারও আহ্বান জানান ইশরাক হোসেন। বর্তমান সরকার তারা অনেক যেটা বলেছি অনেক কিছুই বলছে, কিন্তু তাদের চারপাশে স্বৈরাচারের দোসর দিয়ে ঘেরা সেভাবে তারা দেশকে চালাচ্ছে। আমি তাই তাদেরকে আহ্বান জানাবো, আমরা আপনাদের শত্রু না। এনসিপি কে বলবো, আমরা আপনাদের শত্রু না। আপনাদের শত্রু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন, একটা আপনারা উদাহরণ নিয়ে এসেছেন যে আপনাদের আসল শত্রু কারা। দর্শক, এই ছিল এখনকার সংবাদরাত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।